গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল একটু কথা বলবেন। তারপর আমাদের নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক একটু কথা বলবেন। সবারটাই নিতে হবে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেকেই পলিটিক্যাল পার্টি, আর না হলে সংবাদ সম্মেলন করার দরকার নেই। যার বড় পার্টি আছে তাদেরকে আপনারা ইন্টারভিউ করে নিয়ে নিতে পারেন। জি আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা সকাল থেকে এই ঐক্য কমিশনে আলোচনা করেছি। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। ঐক্য কমিশনে আলোচনা করেছি। আমরা সকালে আলোচনা করেছি আসলে ৭০ অনুচ্ছেদ নিয়ে। সে বিষয়ে আমাদের দলের অবস্থান হচ্ছে আমরা ৭০ অনুচ্ছেদের সাধারণভাবে নীতিগতভাবে ৭০ অনুচ্ছেদের বিলোপ চাই, কিন্তু কারণ এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে মানুষের মতাধিকার এবং মতাধিকার যেমন তেমনিভাবে সংসদ সদস্যদের যে মতামত দেওয়ার অধিকার, এগুলোকে এটা খর্ব করে এবং পিপুলের রিপ্রেজেন্টেশন সেটা হয় না। সেই জায়গা থেকে আমরা এটার বিলোপ চেয়েছি আমাদের অরিজিনাল জায়গা থেকে। কিন্তু সমস্ত বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের স্বার্থে আমরা দুইটি বিষয়, একটা হচ্ছে বাজেট বা অর্থ বিল এবং আরেকটা হচ্ছে আস্থা ভোট, এই বিষয় বাদ দিয়ে বাকিগুলোর বিষয়ে আমরা কথা বলেছি। এরপরে আরও দুইটি বিষয় আসলে আলোচনায় এসছে, একটা হচ্ছে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা, সেই সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি, আর রাষ্ট্রপতি নির্বাচন, এগুলো বিষয়ে আমরা বিবেচনা করছি। এটা হচ্ছে সকালের সেশনের আলোচনা। এরপরে আমরা আলোচনা করেছি সংসদীয় স্থায়ী কমিটিগুলো যেগুলো থাকে সেগুলো বিষয়ে, এবং সেই স্থায়ী কমিটিগুলোর ভেতরে আমরা প্রস্তাব করেছিলাম আগে থেকে যে একটা কমিশনের প্রস্তাব ছিল যে সমস্ত স্থায়ী কমিটির যে সভাপতি সেগুলো বিরোধী দলকে দাও। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল যে এই ক্ষেত্রে একটা ভারসাম্যমূলক পদ্ধতি এবং আনুপাতিক ভিত্তিতে যাতে হতে পারে সেটার একটা পদ্ধতি যাতে করা যায়, যাতে করে আসলে এটা একই সঙ্গে ফাংশনাল থাকে, আবার একটা জবাবদিহিতামূলক জায়গাতে আসতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো কমিটি সেগুলোতে এই ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছেন যে সেখানে বিরোধী দলীয় সদস্যদের সভাপতি করা, সেটাতে আমরা একমত হয়েছি। এবং এটার সাথে সাথে আরও কিছু বিষয় যাতে এটাতে যুক্ত হতে পারে এবং জনগুরুত্ব সম্পন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর বেশ কিছু যাতে বিরোধী দলীয় সদস্যরা সেখানে সংসদীয় কমিটির সভাপতিত্ব করতে পারেন সে বিষয়ে আমরা বলেছি। এবং এটাকে যাতে তো যেটা আগে আলোচনা হয়েছে সেটার ভিতরে একটা হচ্ছে যে আমাদের এখানে যে পাবলিক অ্যাকাউন্টস বলে এবং তার সাথে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় যে কমিটি, সেই কমিটিতে যারা থাকে এবং জনপ্রশাসনে যাতে থাকেন, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আচ্ছা, এরপরে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে নারী আসন বিষয়ে, বিশেষত 400 আসন হওয়া এবং নারী আসন বিষয়ে। 400 আসন বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত হয়েছেন, কিন্তু এখানে 100 নারী আসন হবে এ বিষয়েও মোটামুটি বেশিরভাগ রাজনৈতিক দল একমত, কিন্তু এই নারী আসন কিভাবে হবে এই বিষয়ে আসলে ভিন্নমত আছে। এবং আমরা যেটা মনে করি এটা সরাসরি ভোটের পদ্ধতিতে হতে হবে, এবং এটা সরাসরি ভোটের মাধ্যমে যদি নারীরা নির্বাচিত হন এবং এটা যদি একটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হয়, তাহলে এটা বাংলাদেশে আগামী 20 বছরের ভেতরে নারীদের এমন এক চাক নেতৃত্ব তৈরি করবেন যারা দেশকে একটা নতুন নারী নেতৃত্ব উপহার দিতে পারেন। সেই রকম জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে এই জায়গাটা আসলে করা দরকার বলে আমরা মনে করি। এবং এই জায়গা থেকে যদি আমরা দেখি যে ভবিষ্যতে বাংলাদেশে আসলে এইরকম ব্যবস্থা প্রয়োজন হবে না, এরকম জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, সেই জায়গা থেকে আমরা এই জায়গায় প্রস্তাব করেছি। সেই প্রস্তাবগুলো আমরা আমাদেরটা দিয়েছি, এটা নিয়ে ফাইনালি আগামী দিনে আলোচনা হবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধৈর্যচ্যুতি ঘটাবো না, জাস্ট 2 মিনিটের কথা শেষ করবো। সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক। 70 অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের আগে পজিশন ছিল অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকি ক্ষেত্রে সংস্কারের বিষয়। নতুন করে কিছু প্রস্তাব এসছে, রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় নিরাপত্তা এবং আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার। আমরা যেহেতু নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই জায়গাতে রিজিড না, আমরা বৃহত্তর ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আমরা ছাড় দিতে রাজি আছি। এই কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের কনসিডারেশন থাকবে এবং আমরা চেষ্টা করবো যে যতটুকু পর্যন্ত ছাড় দিয়ে আসলে দলগুলোর সাথে ঐক্যমত্য তৈরি করে আমরা আসলে সর্বোচ্চ সংখ্যক জায়গায় ঐক্যমত্যে পৌঁছাতে পারি। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা সংসদীয় স্থায়ী কমিটি। এখানে যে প্রস্তাবগুলো
এসছে কমিশনের পক্ষ থেকে, সেগুলো নিয়ে আমরা তো এর আগেও কথা বলেছি। এর বাইরে আমরা কিছু প্রস্তাবনা তখনও দিয়েছিলাম, সেটা আমরা আরেকবার রিপিট করেছি। আমরা বলেছি যে তাদের পক্ষ থেকে যে কয়েকটা কমিটির কথা বলা হয়েছে, পাবলিক অ্যাকাউন্টস এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং এবং প্রিভিলেজ, এর বাইরে আমরা মন্ত্রণালয়গুলোর মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটিতে যাতে প্রেসিডেন্ট বা বিরোধী দল থেকে আসেন সে কথা বলেছি। এবং কতগুলো মানে স্থায়ী কমিটিতে আসলে বিরোধী দল থেকে প্রেসিডেন্ট হবেন সেই ব্যাপার নিয়ে যখন প্রশ্ন উঠেছে, সেই জায়গাতে আমাদের অবস্থান হচ্ছে পার্লামেন্ট বিষয়টা যেহেতু জনগণের প্রতিনিধিত্বের উপরে নির্ভর করে, ফলে আমরা মনে করি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ দলগুলো যে ভোট পাবে সেখানে বিরোধী দলের বা সরকারি দলের ভোটের যে প্রপোর্শন থাকবে সেই প্রপোর্শন অনুযায়ী আসলে স্থায়ী কমিটিগুলোতে তাদের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে পপ্রেসিডেন্টগুলোর পদগুলো তারা পাবেন। আর যে নারী আসনের বিষয়ে যে আলোচনাটা হয়েছে 300কে 400 আসনে উন্নীত করা, এখানে আসলে এই আলোচনাটা কনক্লুশনে পৌঁছানো যায় নাই। কারণ এখানে 300 থেকে 400 আসনে যাওয়ার ক্ষেত্রে মোটামুটি মোটা দাগে একটা ঐকমত্য থাকলেও এর পদ্ধতিগত বিষয়ে অনেকেরই আসলে কন্ডিশনাল এক ধরনের জায়গা রয়েছে যে এমনটা যদি হয় সেক্ষেত্রে আমরা রাজি আছি, কিন্তু যদি এভাবে না হয় তাহলে আমরা রাজি নাই। এই ধরনের যেহেতু পজিশন আছে, এই কারণে এখন পর্যন্ত আসলে এটা নিয়ে কোনো কনক্লুশনে পৌঁছানো যায় না। এবং কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, নেক্সট আমরা যেদিন বসবো ঈদের পরে, তার সেদিন প্রথম এজেন্ডাই হবে এই 300 থেকে 400 আসনে উন্নীতকরণ এবং নারী আসনের নির্বাচন পদ্ধতি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। জাস্ট দুটো বিষয় অ্যাড করি। একটা হচ্ছে আমরা আসলে আমাদের প্রস্তাবের মূল জায়গায় বলেছিলাম যে স্থায়ী কমিটি কিংবা স্ট্যান্ডিং কমিটি যেগুলো পার্লামেন্টের, সেগুলো যাতে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার একটা জায়গা হয়, সেইটার যে আইনগত বিধানটা সেটা করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এই 100 ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর সরাসরি ভোটের যে পদ্ধতি সেটা সমর্থন করার পাশাপাশি, যেহেতু আগামী সংসদে এই সংবিধান সংশোধনের জায়গাগুলো পাশ করার ব্যাপারে আমাদের প্রস্তাব, সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাইছি। সে কারণে আগামী নির্বাচনে অন্তত পক্ষে, এটা আমরা বিভিন্ন ফোরামে এই বিষয়ে আমাদের প্রস্তাব দিয়েছি যে আগামী নির্বাচনে যেহেতু আগের পদ্ধতিতেই হবে, সেখানে অন্তত নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্তত পক্ষে 20% নারী প্রার্থী দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।